আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। আপনার মনের বেদনা আমরা বুঝতে পারি। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে এই চেয়ারটিতে বসলে মানুষ স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মানুষ স্পিকার। আমরা লজ্জায় একটা কথা বলি না। এখন এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে একটা কথা বলছি, মানে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলতে চান? স্পিকার, স্পিকার আপনাকে ধন্যবাদ। আজকে এমপিদের প্রাপ্তির পরে অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে প্রথমেই দুইটা অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রত্যাশা অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। এই মহান জাতীয় সংসদের কোন সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এইটা মাননীয় সদস্য বাদে বাকি সবাই তালে দিছে, কিন্তু আমাদের মাননীয় সদস্য ছাড়া দিছে। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদমই তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। এবং উনি যে বলতেছে, ওইদিন বললো যে আমার দাড়ি পাকা, আমার চোখের সমস্ত পাকা, উনি আমার চেয়ে 10 বছরের ছোট। আমার বয়স 78 বছর, আমি 48 সনে জন্মগ্রহণ করেছি, উনি 58 সনে জন্মগ্রহণ করেছে। সদস্য, আমি ওনাকে, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে আপনার সম্বন্ধে? এরকম তো সংসদে কেউ বলে নাই তো। করেছে আপনি কেন নিজের করেছে। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি এটার তীব্র নিন্দা জানাই। আজকে সম্মানিত আমার অত্যন্ত পরম মুরব্বী ইতিহাসবিদ, আমি ওনার ফেসবুকে সব বক্তব্য শুনি, ওনার মনের ভিতরে অনেক আবেগ। 1757 সালের ইতিহাস আপনি তুলে ধরেছেন, পাল বংশের ইতিহাস তুলে ধরেছেন, কিন্তু আপনি কি ফরাজি আন্দোলন, ফকির আন্দোলন, খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ওলামায়ে কেরামদের ইতিহাস আপনি তুলে ধরেন নাই? সেই দিন আমাদের খেলাফত আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ফকির আন্দোলন, মজলুম আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ আন্দোলন আপনি যদি তুলে ধরতেন, তাহলে মনে করতাম আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি। এখন আমার মনে হচ্ছে আপনি নিরপেক্ষ নয়, আপনি শুধু জামাত ইসলামিয়ার মুসলমান আর ইসলামী আন্দোলনকে আঘাত করার জন্য পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। আমার নেতা, আমাদের অপোজিশনের লিডার
পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান, এটার উপরেও আপনি আঘাত করেছেন। আপনার মনের বেদনা আমরা বুঝতে পারি। ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে জুলাই আমাদের সবার, জুলাই আমাদের চেতনা, কিন্তু আমরা নেব স্পিরিটটা। জুলাই কি চেয়েছিল, আমাদের শহীদরা কি চেয়েছিল, আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের মূল স্পিরিট কি ছিল, এটাকেই আমরা ধারণ করি। কিন্তু কৃতিত্বকে যেন আমরা ধারণ না করি। আমরা কেউ কৃতিত্ব নেব না। এই দেশের সকল জনগণ যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন অংশগ্রহণ করেছে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ায়, সেই 2009 থেকে 2024 পর্যন্ত এই রক্তের সুবান মাটি দিয়ে যারা এসছে, সবাই এর কৃতিত্বের দাবিদার, আমরা কেউ না। মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনে তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু না, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্য আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার। কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে। মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন, নট দ্য পপুলার ডিসিশন।